সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সঙ্গে আছি আমি শওকত আলী সাগর। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলে আসলে একদম খেই হারিয়ে ফেলতে হয়। কারণ এত ডাইভার্স ইস্যুস এবং এত ঘটনা ঘটছে এই জায়গা থেকে সেই জায়গায়, সেই জায়গা থেকে সেই জায়গায়। মানে বাংলাদেশে যারা থাকেন তাদের পক্ষে ট্র্যাক রাখা কঠিন। আর আমরা তো বাইরে থাকি। বাইরে থেকে মনোযোগ রাখা খুবই কঠিন হয়ে পড়ে। তবু আজকে অত্যন্ত বাংলাদেশে অবশ্য গতকাল আমরা ঠিক আছে গতকালই বলি যে গতকালকে ঢাকায় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন করেছিলেন বেশ কয়েকদিন আগে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিশন হচ্ছে সংবিধান সংস্কারের সব বলি আমি, যাকে কমিশন। এবং এই কমিশনের যে প্রধান যাকে করা হয়েছিল ডক্টর শাহদিন মালিক, হঠাৎ করে তাকে পরিবর্তন করে ডক্টর আলী রিয়াজকে সেটির চেয়ারম্যান করা হয়েছে। ডক্টর শাহদিন মালিক তিনি নিজে একজন সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী। সেই হিসাবে তাকে চিনি এবং সংবিধান যেহেতু একটা আইনের ব্যাপার স্যাপার, সেই হিসাবে ডক্টর শাহদিন মালিককে চেয়ারম্যান করা নিয়ে খুব আমার কাছে মনে হয়েছে যে সবাই বিষয়টি নিয়ে একরকম খুশি ছিলেন। তার মধ্যে হঠাৎ করে ডক্টর আলী রিয়াজকে সেখানে বসিয়ে দেওয়াটা, সেটি নিয়ে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে। এবং যে প্রশ্নটি সবার সামনে এসেছে যে আমরা সংবিধানকে কি আসলে আইনি কাঠামোতে রাখবো, নাকি এটিকে আমরা একটা পলিটিক্যাল একটা টুল হিসাবে ব্যবহার করবো, একটা রাজনৈতিক হাতিয়ার কিংবা উপকরণ হিসাবে ব্যবহার করব। এই বিষয় নিয়ে একটু আমরা যারা বাইরে থেকে আমাদের নিজস্ব কিছু ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি বরাবরের মতো আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মঞ্জুরে খোদা টরিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, যিনি একজন গবেষক, শিক্ষা বিষয় নিয়ে, রাজনীতি নিয়ে গবেষণা করেন, বিশ্লেষণ করেন, নিয়মিত লেখালেখি করেন। টরিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ, আপনি আবার সময় দিতে সম্মত হয়েছেন। আমরা ঠিক আলোচনাটা সরাসরি যদি চলে যাই যে এই যে সংবিধান বিষয়ক, এটি একটা আমার কাছে একটা প্রশ্ন টরিক, যে আমরা সংস্কারের কথা বলছি, নানা বিষয়ে সংস্কারের কথা বলছি, বাট সংবিধান সংস্করণ এটা কতটা জরুরি ছিল? আমরা যদিও জানি যে সংবিধান পরিবর্তন সংশোধন নানা রকম কথাবার্তা হচ্ছে, এটা কতটা প্রয়োজন ছিল, আর এই যে কমিশন হুট করে পরিবর্তন হলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি আলোচনায় আমরা যাই। প্রথমে ধন্যবাদ আপনাকে সাগর ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং যারা শুনছেন এবং শুনবেন তাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রথম প্রশ্ন হলো সংবিধান সংশোধন। একটা হচ্ছে সংশোধন, আর একটা হচ্ছে সংস্কার, দুইটা শব্দ। সংশোধন বললে মনে হয় যেন সেখানে বেশ কিছু ভুল আছে, ভুলগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, এটা বলছি আমরা সংস্কার। যেহেতু আমি কমিটি যেটা দেখলাম সেখানে পরিষ্কারভাবে লেখা আছে স্বাধীন মালিক, এই যে সংবিধান সংস্কার কমিশন, সংস্কার, রিফর্ম, সংস্কার। আমরা যেমন ঢাকায় যখন আমরা ছিলাম যে রাস্তা সংস্কারের কাজ চলছে, রাস্তা একটা ছিল, আছে, ভেঙে চুরে গেছে, খানাখন্দ হয়েছে, সেটাকে সংস্কার করা দরকার, মেরামত করা দরকার। যেটা এই সময় করলে যে শব্দটা সবচেয়ে জনপ্রিয়, রাষ্ট্র মেরামত, এটা একটা সংগঠনের নাম, এবং এই শব্দটা তারা যে কোনো কারণে হোক জনপ্রিয় হয়েছে। এই রাষ্ট্র মেরামতের সংগঠন যারা করে তাদের বেশ কয়েকজন ছেলেপেলে জেলেও ছিল। যাই হোক, প্রসঙ্গে থাকি, সংস্কার মানে রিফর্ম। তাহলে সংস্কার কমিশন যখন বলেছে, তার মানে এই সংবিধানে কিছু অসঙ্গতি আছে, সংকট আছে, সমস্যা আছে, সীমাবদ্ধতা আছে, সেই জায়গাগুলো সংস্কার দরকার, রিফর্ম দরকার, পরিবর্তন দরকার, পরিমার্জন দরকার। এটা একটা নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকে। আমরা জানি যে পৃথিবীর মধ্যে পুরনো সংবিধানগুলোর একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। সেটা প্রায় ২৫০ বছর আগে লিখিত হয়েছিল। এই ২৫০ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে পরিবর্তন হয়েছে মাত্র ৩৩ বার, ২৫০ বছরের মধ্যে। হ্যাঁ, ২৫০ বছরে ৩৩ বার, ৩৩ বার, রাইট। সেটা মার্কিন সংবিধানে লেখা আছে যে মার্কিন ১৭৯৮ সালে এই সংবিধানটা তৈরি হয়, এবং এই ৯৮ প্রায় ২০০, এখানে লেখা আছে যে ৭০, আর বাংলাদেশের সংবিধান ২৩৫ বছরে। আমি ২৫০ বছর, ২৩৫ বছরের পরিবর্তন হচ্ছে ৩৩ বার। আর বাংলাদেশের ৫৩ বছর আমরা বলছি, যে ৭২ সালের সংবিধান যদি বলা হয়, আমরা ১৭ বার পরিবর্তন করেছি। তার মধ্যে ৪ বারকে বলা হয় যে মোটামুটি প্রয়োজনীয় কারণে সংস্কার করা হয়েছে, আর অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন সময় জিয়াউর রহমান সরকার, এরশাদ সরকার, শেখ হাসিনার সরকার, তারা
রাজনৈতিক কারণে, রাজনৈতিক দলীয় রাজনৈতিক কারণে তাদের স্বার্থ সুবিধার প্রয়োজনে সেই সংস্কারগুলো করেছে। এই যে সংস্কার, এখন বলা হচ্ছে একটা বড় বিতর্ক, সংবিধান সংস্কার না পুনর্লিখন, দুইটা শব্দ। আর একটা বিষয় হচ্ছে সংস্কারের প্রয়োজন কেন। অনেকে মনে করছেন যে আমাদের সংবিধান যেভাবে লিখিত আছে এবং সংবিধান যে পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে এবং সংবিধানের কিছু ধারা, উপধারা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যেভাবে দেওয়া হয়েছে, তাদেরকে যে সর্বোচ্চ ক্ষমতা দিচ্ছে, এই সাংবিধানিক ক্ষমতার কারণে, সংবিধানের ক্ষমতার কারণেই আমাদের দেশের নেতা নেত্রীরা, প্রধানমন্ত্রীরা তারা সর্বাত্মকবাদী হয়ে যাচ্ছে, স্বৈরাচারী হয়ে যাচ্ছে। এবং স্বৈরাচারী হয়ে যাচ্ছে যেহেতু এমন একটা সংবিধান তৈরি করতে হবে যে সংবিধানের অধীনে যারা শাসক থাকবেন তারা আর স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবেন না। এই ফ্যাসিস্ট যেন না হয়ে উঠতে পারে তার জন্য এই সংবিধানটার সংশোধন দরকার। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে এই কারণে এই জায়গাটা ধরে আমি জাস্ট একটা জিনিস আমি একটু আপনার সঙ্গে শেয়ার করে রাখি, যে কথাটা বলা হয় যে আমাদের সংবিধান প্রধানমন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতা দিয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান, তারই তো ক্ষমতা থাকবে এবং সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় তিনি সংসদের কাছে জবাবদিহি থাকবেন, তাই তো ব্যবস্থাটা। এখন সংবিধানে তো তাই আছে, তাই না? সেখানে কি বলা আছে যে না, তাকে সংসদের কাছে জবাবদিহি করতে হবে না, তিনি কোথাও জবাবদিহি করবেন না। এখন হ্যাঁ, আমাদের প্র্যাকটিসে হয়তো বিষয়টা ভিন্ন, আমরা হাত তুলে দিয়ে বসে থাকি যে নেত্রী সব সিদ্ধান্ত নেবেন, ম্যাডাম সব সিদ্ধান্ত নেবেন, সেটা আমরা করে থাকি। কিন্তু মানে ইন প্র্যাকটিস এই সংবিধানেও তো প্রধানমন্ত্রীকে সংসদের কাছে জবাবদিহি করতে হবে, এরকমই তো বিধান আছে, তাই নাকি? তাই না? সেটাই বিধান আছে। এইরকম আপনি এমন একটা প্রসঙ্গ তুললেন, যখন কথা প্রসঙ্গে আসলে একটা শাহিদ মালিকের প্রসঙ্গটা আসি, যে আমরা আজকে আলোচনা করছি গত 11 সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। সেই ভাষণে 6টা সংস্কার কমিশনের প্রস্তাব দিলেন। সেই সংস্কার খাতে, বিভিন্ন খাতে যে সংস্কারগুলো করা হবে সেই সংস্কার খাতের প্রধানদের নাম ঘোষণা করেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ খাত হচ্ছে সংবিধান, যেটার ভিত্তিতে সংবিধান আসলে কি এত জটিল করে বলাবে, সংবিধানটা গঠনতন্ত্র, প্রত্যেকটা সংগঠন চালানোর রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রের কর্তাব্যক্তিরা কিভাবে পরিচালনা করবে, আমাদের একটা নীতি মিলে যে আমাদের এই যে এখানে সংবিধানটা দেয়া আছে, এই সংবিধানটা আসলে আমাদের মোটা একটা সংবিধান। এই সংবিধানটা এত বড় আসলে হওয়ার কথা না। আমি আমেরিকার সংবিধানটা দেখলাম, খুব ছোটখাটো একটা সংবিধান, হালকা পাতলা একটা সংবিধান, কিন্তু পৃথিবীর সবচেয়ে বৃহৎ, সবচেয়ে ক্ষমতাবান একটা রাষ্ট্র। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর স্বাধীন মালিক যে একটা সাক্ষাৎকার দিলেন 15 তারিখে প্রথম আলোতে, সেই 15 তারিখে প্রথম আলো সাক্ষাৎকার আমার কাছে মনে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। উনি, আপনি যে প্রশ্নটা করলেন সেরকম কথা বলার চেষ্টা করছেন, যে আসলে এই আমরা সংবিধান সংশোধন বা আমরা যে পরিকল্পনার কথা বলছি, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে আসলে রাজনৈতিক দলের সংস্কার বেশি মাত্রায় জরুরি এবং প্রয়োজন। নেতা নেত্রীদের, সংবিধানের যারা এই কাজগুলো করবেন সেই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে যদি সংস্কার না হয়, রিফর্ম না হয়, তাদের মধ্যে যদি পরিবর্তন আসে, তাহলে আসলে যত ভালো আইনই করি না কেন এই আইন কাজে লাগবে না, এরকম একটা কথা ওনার বলা আছে। তো সেই প্রসঙ্গেই আসলে কথাগুলো আসে যে আমাদের সংবিধান সংস্কার যেমন প্রয়োজন, একই সাথে আমাদের রাজনৈতিক দলগুলো যারা এই সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন তাদেরও পরিবর্তন হওয়াটা জরুরি। আপনি যে প্রশ্নটা বললেন যে আমাদের অনেক কিছু আসলে কাজের গরু খাতায় আছে, গোয়ালে নাই। আমাদের সংবিধানে বা আইন আদালতে অনেক কিছুই আছে, যে আমাদের প্রধানমন্ত্রী তিনি আইনসভার কাছে দায়বদ্ধ থাকবেন, আইনসভার সদস্যরা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। কিন্তু আমাদের দেশের যে রাজনৈতিক দলের নেতৃত্বের যে কাঠামো, তাদের যে ক্ষমতা কাঠামো, যেমন রাষ্ট্রপতি নির্বাচন হলেন, এই যে আওয়ামী লীগের সময় রাষ্ট্রপতি নির্বাচন করলেন, এটা এমন একটা বিষয় যে যখন পত্রিকা অবশ্যই প্রেস রিলিজটা গেল তখন কেবল তার দলের দ্বিতীয় ব্যক্তি পর্যন্ত জানলো, এমনকি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব পর্যন্ত জানতেন না। তো এটা কি ধরনের গণতন্ত্র? কিন্তু সংবিধানে কি সেরকম কোনো কিছু লেখা আছে? মোটেই না। যেটা যৌথ নেতৃত্বের একটা বিষয় আছে সেটা। এখন এই জায়গাটায় যদি রাষ্ট্রপতির নিয়োগের ক্ষেত্রে আমাদের আলোচনাটা একটু অন্যদিকে চলে যাচ্ছে, তবু আমি রাষ্ট্রপতির নিয়োগের ক্ষেত্রে যদি আমি বলি যে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেখানে প্রেসিডেন্ট একাই, তার আর কোনো দ্বিতীয় আর ব্যক্তি নাই। কিন্তু আমরা যদি মানে কমনওয়েলথ কান্ট্রিগুলোর কথা বলি, কানাডার কথা বলি, যুক্তরাজ্যের কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, এখানে কিন্তু রানী মানে প্রধানমন্ত্রীর উপরে হচ্ছে রানীর প্রতিনিধি হিসাবে একজন ব্যক্তি থাকেন, তাই না? এবং রানীর প্রতিনিধি হিসাবে যে ব্যক্তিটি থাকেন তাকে
প্রধানমন্ত্রী নিয়োগ দেন, এবং তাকে আমার ঠিক মনে পড়ে না যে তাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী খুব বেশি কনসালটেশন করেন বা ভোট হয় এখানে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেন যে তাকে গভর্নর জেনারেল নিয়োগ করা হলো, এবং তার এটা একটা অর্নামেন্টাল পোস্ট। আমরা জানি যে আমাদের সংবিধান নিয়ে মানে এই আলাপ আলোচনায় আমরা সেটা নিয়ে আলাদা করে একটা সেশন করব, যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা সেটা আদৌ জরুরি কিনা নাকি কথার কথা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এনিওয়ে, আমরা যদি এই আলোচনায় থাকি যে শাহদ্বীন মালিককে মানে এই যে কমিশনের চেয়ারম্যানটা চেঞ্জ করা, আপনার কাছে কি মনে হয় এটা কেন প্রয়োজন পড়লো পরিবর্তন করার? সেটাই অবাক বিস্ময়ের বিষয়। সেই বিষয়টা জানার চেষ্টা করলাম যে যখন আপনার সাথে কথা হয়েছিল যে এই কমিশনগুলো যখন গঠন করে আমরা স্বাগত জানিয়েছিলাম ও শুভেচ্ছা জানিয়েছিলাম এবং তাদের সাফল্য কামনা করেছিলাম, কিন্তু সাফল্য কামনা প্রথমে যে হোঁচটগুলো খেলাম এর মধ্যে ২-৩টি ঘটনা ঘটেছে। আমরা এগুলো কথা বলেছি, বিভিন্ন পত্র পত্রিকা আসে, রাজনৈতিক পর্যবেক্ষকরা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। তার মধ্যে ২জন প্রতিনিধি, ২জন যে প্রধান, একজন হচ্ছে দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি ব্যবস্থাপনা সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতিখার আহমেদ, তিনি বলেছেন যে এই রাজনৈতিক দলগুলো তো হবে না, অবশ্যই একটা নতুন রাজনৈতিক দল গড়ে তুলতে হবে। এই একটা বিতর্ক উনি পত্রিকায়, প্রথম আলোতে আমি দেখলাম, বিভিন্ন পত্রিকায় দেখলাম এটা বললো। তাহলে উনি একটা দায়িত্বশীল জায়গায় থেকে উনি মনে করছেন যে বর্তমান রাজনৈতিক দল দিয়ে হবে না, নতুন একটা রাজনৈতিক দল গড়ে তুলতে হবে। তার উপরে উনি মোটামুটি বক্তব্য রাখলেন। সেখানে কিন্তু তার তো কাজ ছিল যে দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত বা তাকে নির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়ে একটা কমিশনের প্রদান করা হয়েছে, তিনি সেই কমিশনের থেকে তিনি একটা রেকমেন্ডেশন তৈরি করবেন, তিনি রেকমেন্ডেশন দিবেন না, তাই তো? না, সেটা না। তিনি তার পয়েন্টে তো তিনি দুর্নীতি বা লুটপাট অর্থ পাচার এই বিষয়ে কথা বললে হতো, তিনি রাজনৈতিক বিষয়ে কথা বলছেন। কথা বলার অধিকার আছে, ব্যক্তি স্বাধীনতা, বাক ব্যক্তি স্বাধীনতা। ডক্টর ইউনূস বলছে আপনার মন খুলে কথা বলেন, কথা বলাকে আমি সমর্থন করি, বলতে পারেন, সে বলার স্বাধীনতা আছে। কিন্তু উনি একজন দায়িত্বশীল ব্যক্তি, আমি এটা বলতে পারি যেমন স্বীকার করছি, কিন্তু উনি দায়িত্বশীল ব্যক্তি, ওনাকে এই কথা বলার কারণে তাকে জবাবদিহি করতে হয়নি। আর একজন ব্যক্তি ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান, তিনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ নির্বাচন না করলে ওই নির্বাচন বিতর্কিত হবে না, এটাও তার বাক ব্যক্তি স্বাধীনতা করতে পারেন। কিন্তু উনি একটু দায়িত্বশীল জায়গায় আছেন। দায়িত্বশীল জায়গায় থেকে এই কথাগুলো পক্ষপাতমূলক হয় কিনা, প্রশ্নবিদ্ধ হয় কিনা, যেটা আমি স্বাধীন নিরপেক্ষ অবস্থানের থেকে এই কথাগুলো কোনো দলের কোনো দলের পক্ষে, কোনো মতাদর্শের পক্ষে বিপক্ষে যায় কিনা, মানে আমার এই কাজটা, আমরা থাকলে নিরপেক্ষ, আমরা দলের কোনো বিষয় না। তৃতীয় বিষয় হচ্ছে যে আমি স্বাধীন মালিকের কথা বলছি। উনি যখন, আমার কেন সন্দেহ হচ্ছে যে ওনাকে কেন পরিবর্তন করা হলো, এই দুইটা ব্যক্তির বক্তব্যের পর এবং আরেকজন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের বক্তব্যের পর যখন ওনাকে পদ থেকে আর একটা কম গুরুত্বপূর্ণ পদে দেওয়া হলো, তখন আমি সমীকরণগুলো মেলানোর চেষ্টা করি যে এটার সাথে এটার কোনো মিল আছে কিনা। আমি মিল খুঁজে পাই। আমি যখন দেখলাম যে ওনাকে পরিবর্তন করার ক্ষেত্রে ওনার কোনো বক্তব্য আছে কিনা, যে বক্তব্যটা রিজওয়ানা চৌধুরী উনি বললেন উনি স্বাস্থ্যগত কারণে উনি দায়িত্ব পালন করতে পারছেন না, কিন্তু উনি অন্যান্য দায়িত্ব পালন করবেন, উনি আমাদের সাথে থাকবেন। এই যে কন্ট্রাডিকশনটা, একদিকে বলছেন এই জায়গাটায় তরিক আমার মনে হয় যে বাংলা ট্রিবিউনে বোধহয় ঢাকার একটি পত্রিকায় ওই পত্রিকাটি তার অফিসে ডক্টর শাহদ্বীন মালিকের অফিসে যোগাযোগ করেছিলেন এবং তার অফিসের একজন কর্মকর্তা ওই পত্রিকাটিকে বলেছেন যে ডক্টর শাহদ্বীন মালিক এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না, এবং তার অফিসের স্টাফটি এই কথা বলেছেন যে তিনি শুধু আজকে নয় আগামী 7 দিন এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না। আমি সেই এখন যদি এটি হয়, একজন অ্যাডভাইজার রিজওয়ানা তিনি বলছেন যে স্বাস্থ্যগত কারণে তিনি দায়িত্ব পালন করতে পারবেন না, সেটা যদি হয় তাহলে শাহদ্বীন মালিক নিজের বলতে তো কোনো সমস্যা নাই, তাহলে তার স্টাফ কেন বলবে যে স্যারও কারো সঙ্গে কথা বলেছেন, সাংবাদিকদের সবাইকে তিনি একই কথা বলেছেন যে তিনি কথা বলবেন না, নো কমেন্ট, এবং আমাকেও বলতে বলেছে। তো স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালন করতে না পারলে তো তিনি নিজেও সেই কথাটি বলতে পারতেন। সাগর ভাই, আপনি একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আপনি জানেন, আপনি দীর্ঘদিন প্রথম আলো, বিভিন্ন বাংলাদেশের প্রথম সারির পত্রিকায় কাজ করে আসছেন দীর্ঘদিন। আমি আপনার অভিজ্ঞতা, আপনি দীর্ঘদিন লেখালেখি করেছেন, মূলধারার কলামিস্টদের একজন আপনি একজন রাজনৈতিক পর্যবেক্ষক অবশ্যই। তা আমি যেটা এইটা জানার পর পত্রিকাগুলো খোঁজ খবর, আমরা সাধারণত পত্রিকা বা সাংবাদিকদের বন্ধুদের কাছ থেকে জানতে চেষ্টা করি, কারণ আমাদের তো ব্যক্তিগত সোর্স বলতে তাদের মাধ্যমে আমরা জানবো। ওই আমি বাংলা ট্রিবিউন এবং আমাদের সময় আবার বাংলা ট্রিবিউনটাকে শেয়ার করেছে এবং সেখানে এটাই বলা হয়েছে যে এখানে তার একজন অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ রিপন, সে এই কথাগুলো বলেছে, আপনি যে কথাগুলো বললেন সেটাই যদি হয়। আবার রিজওয়ানা এখানে বলছে
উনার আরো কাজ আছে, আমাদের আইন আদালতের আরো বিষয় সংস্কারগুলো হবে, উনি ওই সমস্ত জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এখন উনি স্বাস্থ্যগত, এই যে কন্ট্রাডিকশন। আবার ডক্টর স্বাধীন মালিক নিজে এই বিষয়ে কোনো বক্তব্য রাখছে না, যে কথাটা আপনি বললেন। এখানেই একটা ফিসি, একটা গুমট একটা ভাব, একটা রাগ ঢাক ঢাক গুড়গুড় একটা অবস্থা আছে, যেটা মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি করে যে আসলে ক্ষমতা কাঠামোটা কোথায়, কার নির্দেশে, কার উপদেশে, কার তাপে এই কাজগুলো হচ্ছে। যেখানে 7 দিন পরে, 11 তারিখ এবং 18 তারিখ, এই 7 দিন পরে সিদ্ধান্তটা নিতে হলো কি কারণে, কি এমন ঘটলো, সেই ঘটনার আমরা কোনো ব্যাখ্যা পেলাম না। একটা প্রেস নোট দিয়ে যদি একটা ব্যাখ্যা দেওয়া হতো, অথবা স্বাধীন মালিক যদি বলতেন। তার আগে আমি এজেড খান পান্না ভাইয়ের একটা বক্তব্য শুনলাম, একটা সাক্ষাৎকার দেখলাম, উনি বললেন, এবং আমরা যেহেতু, আমি একজন রাজনৈতিক কর্মী, দীর্ঘদিন বাংলাদেশের মাঠ পর্যায়ে রাজনীতি করেছি, এবং আমি নিজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এই বিষয়ে লেখাপড়া করেছি বা করছি। আমরা ছোটবেলা থেকে যখন ছিলাম, তখন আমরা বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ সম্পর্কে কিছু বিষয়ের নাম, যে ডক্টর কামাল হোসেন, আমিরুল ইসলাম, ডক্টর স্বাধীন মালিক, এরকম আরো ব্যক্তিবর্গ আছেন। সাম্প্রতিক সময় ডক্টর স্বাধীন মালিক, ওনাদের চেয়ে বয়স কম, উনি অত্যন্ত ভোকাল, প্রথম আলোতে, বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের সংবিধান, আইন আদালতের যে কোনো সংকটে দেখতাম ওনার নামই আমরা সবসময় দেখি। এবং উনি যেহেতু সংবিধান এবং আইন আদালতের লোক, একজন শিক্ষক, একজন আইনজীবী এবং একজন বিশেষজ্ঞ, তাহলে উনি প্রতিদিন কোর্টে যান, কাজকর্ম করেন, সংবিধানের নানা ব্যাখ্যা ওনাকে প্রতিদিন দিতে হয়। আমি স্বাভাবিকভাবে মনে করি ওনার এই বিষয়ে অবশ্যই বিশেষজ্ঞ জ্ঞান আছে, এবং বাংলাদেশি নাগরিক, বাংলাদেশে থাকে। আমি যখন প্রথম আলোতে এই রিপোর্টটা দেখছিলাম, এই যে ডক্টর স্বাধীন মালিকের থেকে পরিবর্তন করে ডক্টর আলী রিয়াজকে দেওয়া হয়েছে। আলী রিয়াজও আমাদের একজন সম্মানিত ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি, উনিও সাংবাদিক ছিলেন, এখন শিক্ষক হয়েছেন, নিয়মিত লেখালেখি করেন, একজন রাজনৈতিক বিশ্লেষক। আমি পত্রিকায় দেখেছি। এবং এই জায়গায় মধ্যে বলা দরকার যে ডক্টর আলী রিয়াজ তিনি রাজনীতি বিজ্ঞান নিয়ে কাজ করেন, রাজনীতি বিজ্ঞান পড়ান, তিনি আইন পড়ান না। না, আইন পড়ান না, এটা পরিষ্কারভাবে বলা আছে। উনিও কখনো দাবি করেন না যে আমি আইন পড়াই। এখন সংবিধান বিশেষজ্ঞ মানে কি স্বাধীন মালিক হতে পারে না, এটা অন্য কেউ হতে পারেন। সংবিধান যিনি জানেন, বোঝেন, এটার বিশেষজ্ঞ জ্ঞান মানে তাকে ডক্টর হতে হবে, বিষয়টা এখন তো বিশেষায়নের যুগ, যে কোনো মানুষ যে কোনো ভাবে জিনিসটা জানতে বুঝতে পারে, সেরকম স্পেশালাইজড নলেজ কারো থাকতে পারে, আমরা অস্বীকার করছি না। কিন্তু বিষয় হচ্ছে যে কোন প্রক্রিয়া, কোন পরিস্থিতিতে, কোন কারণে, কোন সমীকরণে এই পরিবর্তনটা ঘটলো। আমি যখন প্রথম আলো রিপোর্টটা দেখছিলাম, তার নিচের কমান্ড বক্সে গেলাম, কমান্ড বক্সে দেখলাম যে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। দেখি আমাদের বাংলাদেশের নাগরিকরা, দেশে বিদেশে যারা আছেন, তারা সেখানে দেখলাম 33টা কমান্ডস আছে। সেই কমান্ডস এর মধ্যে প্রথম যে কমান্ড, যে উনি বাংলাদেশের নাগরিক না, উনি তো বিদেশে থাকেন, মার্কিন নাগরিক। আরো বেশ কয়েকজন লেখছে যে একজন বিদেশি নাগরিক, দ্বিনাগরিকের পক্ষে বা তাকে দিয়ে বাংলাদেশের সংবিধান লেখানো হবে, এটা আমাদের কাছে যুক্তিযুক্ত না, গ্রহণযোগ্য না। এটা তাদের বক্তব্য, প্রথম আলোর যে কমেন্ট বক্সের যে বক্তব্যগুলো আছে। এবং এরকম বক্তব্য আরো অনেকেরই আছে, যে বাংলাদেশে ওনার ওখানে অনেক মন্তব্য দিয়েছেন, যে আমরা ছোটবেলা থেকে চিনি ডক্টর স্বাধীন মালিক কোর্টের বারান্দায় হাঁটা চলাফেরা করছেন, উনি এগুলো জানেন, এরকম হচ্ছে। আমি এগুলোকে গুরুত্বপূর্ণ মনে করছেন, তবু মন্তব্যগুলো আমি বললাম, যে কেউ আপনিও যে দেখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি বিদেশে থাকেন, আমিও বিদেশে থাকি, বিভিন্ন সময় আমাদের বন্ধুরা, শুভাকাঙ্ক্ষী, আমরা বাইরে থেকে বাংলাদেশ নিয়ে কথাবার্তা বলি, কিন্তু কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই খোঁচাটা খেতে হয়, যে আপনারা বিদেশে থাকেন, বিদেশে থেকে আপনার দেশ নিয়ে কি বলবেন, আপনাদের দেশপ্রেম নিয়ে সমস্যা, সংকট, দেশপ্রেম থাকলে দেশে চলে আসেন, এরকম বলে। এবং 19 তারিখে একটা মিটিং আছে আমাদের সংবিধান যে সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে, আজকে, হ্যাঁ, সেটা তো আজকে হওয়ার কথা। তো সেটা উনি থাকবেন না, উনি ভার্চুয়ালি যুক্ত হবেন, সেই কথাটাও জানিয়ে দিয়েছেন। তো এই বিষয়গুলো দেখলাম প্রথম আলো কমান্ড বক্সে সবাই মন্তব্য দিয়েছেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে সরকার প্রধান উপদেষ্টা, তিনি যে এইভাবে জিনিসটা পরিবর্তন করলেন, সেই পরিবর্তনটা কতটা শোভন, এবং অন্তর্বর্তী সরকারের যে ভাবমূর্তির প্রশ্ন, নীতি নির্ধারণের প্রশ্ন, এটা একটা প্রশ্নবিদ্ধ, প্রশ্নের জায়গায় তৈরি হয়েছে। যেমন আমরা যদি বলি যে এরকম, আমার কাছে মনে হয় বাক ব্যক্তি স্বাধীনতার কোনো প্রশ্ন, কোনো পছন্দ অপছন্দের জায়গা থেকে এই বিষয়গুলো পরিবর্তনের প্রশ্নটা আসছে। তা না হলে আমার কাছে অন্য কোনো কারণ এই মুহূর্তে আমার জানা, আমি বুঝতে পারছি না বিষয়টা কি। এবং আপনি শোভনের যে প্রশ্নটি তুললেন, এই জায়গাটায় আমি যদি আমাদের আরেকজন অগ্রজ সাংবাদিক মুজাম্মেল হোসেন মঞ্জু, তিনি
সমকালের সম্পাদক ছিলেন, প্রথম আলোর ডেপুটি এডিটর ছিলেন, আমি ওনার অধীনে কাজ করেছি। মঞ্জু ভাই একটা ফেসবুকে একটা বেশ চমৎকার একটা অ্যানালাইসিস দিয়েছেন এই বিষয়টা নিয়ে, বাট সেখানে তিনি একটা কথা বলেছেন যে ডক্টর শাহদ্দিন মালিক একজন সম্মানিত ব্যক্তি, আলী রিয়াজ একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু শাহদ্দিন মালিকের মতো একজন সম্মানিত ব্যক্তিকে পাবলিক অ্যানাউন্সমেন্টের মাধ্যমে একটা দায়িত্ব দেওয়ার পর সেখান থেকে সরিয়ে নেওয়াটা এটা শুভ হয় না। তা তো বটে, এটা একটা প্রস্তুত অবস্থা, এবং যেহেতু তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না সেটা দিয়ে সন্দেহটা, কৌতূহলটা আরো বাড়িয়ে দিয়েছে। এবং তিনি আপনি যেটা বললেন 7 দিন 7 দিন তিনি কোনো কথা বলবেন না এই বিষয়ে, বিষয়টা কেমন? বিষয়টা কেমন? আরেকটি প্রসঙ্গ তুলি তরিক, সেটি হচ্ছে ডক্টর আলী রিয়াজ কয়েকদিন আগে তিনি মানে ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর তিনি আমেরিকা থেকে বাংলাদেশে গিয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন, বেশ কয়েকটি সভা সেমিনারে তিনি বক্তৃতা করেছেন, এবং সেখানে তিনি স্পষ্টতই বলেছেন যে সংবিধান পুনর্লিখন করতে হবে। আচ্ছা, সংবিধান নতুন করে যদি লিখতে হয় তাহলে তিনি হচ্ছেন একটি বক্তব্যের প্রণেতা, তিনি একটি পক্ষের একটি বক্তব্য নিয়ে তিনি প্রচার প্রপাগান্ডা চালাচ্ছেন। এখন তিনি যখন এই সংবিধান সংক্রান্ত কমিটির চেয়ার হবেন এবং তার নিজস্ব যখন একটা মতামত অলরেডি তিনি তার পক্ষে জনমত তৈরি করছেন এবং সেটির বিপক্ষেও অনেক মানুষ আছে, তখন এই সংস্কারের উদ্যোগটা তার নেতৃত্বে কতটা ইম্পার্শিয়াল হবে, কতটা গ্রহণযোগ্য হবে বলে মনে করেন আপনি? সেটা একটা বড় প্রশ্ন। কারণ আমি উনার বক্তব্য থেকেই কথাটা তুলে দিই। উনি বাংলাদেশে সম্প্রতি এসে একটা সেমিনারে যুক্ত হয়ে যিনি বক্তব্যগুলো দিয়েছেন, ওনার ফেসবুকে ওনার লেখায়, ব্যক্তিগত লেখাও তিনি সেই কথাগুলো স্পষ্ট করে, এবং আজকে অনেকেই ওনাকে অভিনন্দন জানিয়েছেন, আমরাও তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। একজন সম্মানিত ব্যক্তি, স্কলার, দীর্ঘদিন ধরে উনি কাজ করছেন এই বিষয়ে। উনি 31শে আগস্ট রাজধানীতে এক সংলাপ অনুষ্ঠিত হয় গণতন্ত্র, সংবিধান, নির্বাচনী সার্চ কমিটি নিয়ে তিনি রাজনৈতিক বিশ্লেষণ করেন। তিনি বলেছিলেন সংবিধানের যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি পুনর্লেখন ছাড়া আর কোনো উপায় নেই। সংবিধান সংশোধনের পক্ষে আমি না, এটি সংশোধনের কোনো কাজে আসবে না, এটি পুনর্লিখন ছাড়া কোনো উপায় নেই। কারণ সংবিধানের 7 অনুচ্ছেদে ক ধারায় এমন কিছু জিনিস আনা হয়েছে যেটি সংশোধন করার উপায় নেই। এই যে বিষয়গুলো, এবং প্রতিনিয়ত তিনি সংবিধান পুনর্লিখনের কথা বলছেন। এখন আমি প্রথমে যে প্রশ্নটা বললাম যে পুনর্লিখন, রিরাইট এবং রিফর্ম দুইটা কিন্তু দুই জিনিস। আপনি যখন রিফর্ম করবেন আর এখন রিরাইট করবেন, দুইটা, এটা কমিটিটা হচ্ছে সংস্কার, তাহলে সংস্কারের কমিটির চেয়ারম্যান হচ্ছে রিরাইটের প্রবক্তা, তাহলে সেটা একটা কন্ট্রাডিকশন। যে আমি কমিটি করলাম, একটা নাম দিলাম, একটা লেবেল, একটা আমার লেবেলটা হচ্ছে রিফর্ম, সংস্কার, যে রাস্তা সংস্কার করতে, বাড়ি সংস্কার করতে হবে, কিন্তু আমি দেখলাম যে বাড়ি থেকে নতুন করে বাড়ি বানাতে হবে। দুইটা তো দুই জিনিস, রিবিল্ড, রিফর্ম, দুইটা দুই জিনিস। এই জন্য বললাম তাহলে সংজ্ঞাটা আমাকে দিতে হবে। উনি যেহেতু আপনি বলছেন যে উনি পুনর্লিখনের পক্ষে, এটা একটা গুরুত্বপূর্ণ মত, তার মানে আমি বা আমাদের মতো বা অনেকে যদি মনে করেন যে এটা রিফর্ম করলেই হয়, যেটা ডক্টর শাহদ্দিন মালিক পরিষ্কারভাবে বলেছেন, উনি উদাহরণও দিয়েছেন, এবং তাহলে পুনর্লেখনের ওনার মন মানসিকতা যেহেতু ওই রকম, উনি মনোযোগ দিবেন ওইভাবে। উনি হয়তো ওই যে কমিটিটা করবেন, সেই কমিটিতে যাদের নিয়োগ দিবেন বা নিয়োগ করবেন, আমি জানি না এটা ক্ষমতা নিয়োগের প্রক্রিয়াটা আসলে কি হবে। তাহলে নিয়োগ প্রক্রিয়া এখানে লেখা আছে, ডক্টর শাহদ্দিন মালিকও এই কমিটির মধ্যে থাকবেন, হয়তো এখানে লেখা আছে যে উনি প্রধানের দায়িত্বে নাই মানে তিনি আমাদের সাথে থাকবেন না, ঠিক তা না, তিনি আসলে এই প্রক্রিয়ার সাথে থাকবেন। সেটা তো একটা ভ্যাট কথা যে তিনি আমাদের সঙ্গে থাকবেন, একটা দায়িত্ব নিয়ে থাকা আর তিনি থাকবেন, দুটো তো আলাদা। আর উনি আলী রিয়াজার, উনি কার অধীনে কে, এটা একটা প্রশ্ন। আমি কিছুদিন আগে ডক্টর সলিমুল্লাহ খানের একটা বক্তব্য শুনছিলাম। ডক্টর সলিমুল্লাহ খান যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, অনেকের নামের মধ্যে ওনার নামও ছিল, প্রফেসর সলিমুল্লাহ খান, সমাজতাত্ত্বিক। তো ওনাকে বিধান রেডিও সংবাদ প্রকাশ নামের একটা পত্রিকা ওনার সাক্ষাৎকার নিতে যান। ওনাকে প্রশ্ন করা হয় যে আপনি বাংলাদেশের এই নতুন অন্তর্বর্তী সরকার বা এখন আপনি কিভাবে ভূমিকা রাখতে পারেন, আপনার কি কোনো ভূমিকা রাখার, আপনার তো তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার। উনি বলেন যে দেখেন, উনি তখন বলেন যে দেখেন, আমি একজন লেখালেখি করি, আমি একজন মাস্টার পড়াই, সমাজতত্ত্ব, আইনের ছাত্র, আইন অধ্যাপনা করেছি, আমি আইন সংবিধান এগুলো জানি। সরকার যদি কখনো মনে করে যে আইন সংবিধান কোনো বিষয় লিখতে হবে, রিফর্ম করতে হবে, আমাকে বললে আমি সেটা শতপ্রণোদিত হয়ে কাজটা করে দিব। সলিমুল্লাহ খান এই কথাটা বলেছেন, এবং কথাটা এরকম মনে হচ্ছে আমাকে টাকা ছাড়া আমি কাজটা করে দিব আনন্দের সাথে। সলিমুল্লাহ খান, প্রফেসর সলিমুল্লাহ খানের বক্তব্য। তো প্রফেসর সলিমুল্লাহ খান বাংলাদেশের অন্যতম স্কলার, এটা
ডক্টর আলী রিয়াজদের আমি বলবো যে উনি তাদের সিনিয়র এবং অনেক অসম্ভব একজন ট্যালেন্টেড ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং আলী রিয়াজ সে কথা ভালো করেই জানেন। আমি ওনাকে পক্ষ বিপক্ষের বিষয়টা বলছি না, যে উনি দেশে আছেন, কাজ করছেন এবং এই গণ আন্দোলনের সময় অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছেন, যে গণ অভ্যুত্থানের সময়। তো এরকম আরো অনেকে আছে ভূমিকা রাখতে পারেন। এখন কে কিভাবে, আমি বলছি এই কারণে যে কমিটিতে কারা থাকবেন, কাদের রাখা হবে, সেটা হয়তো যদি পুনর্লিখনের পক্ষে যারা, আবার যারা রিফর্মের পক্ষে, দুইটা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে একটা মাঝামাঝি জায়গায় থাকা, একটা নিরপেক্ষ অবস্থান নিয়ে সংবিধানকে বিশ্লেষণ করে সংবিধানকে লেখা, সেটা একটা গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আসলে পৃথিবীর বিভিন্ন দেশে সংবিধান আছে, ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার এত সংবিধান। আমরা কি নতুন করে কোনো কিছু লিখবো যেটা আসলে পৃথিবীতে নাই, পৃথিবীর কোনো রাষ্ট্রে, কোনো সমাজে, কোনো দেশে নাই, সেরকম কোনো কিছু করবো কিনা, কোনো ক্রিয়েটিভ, যেটা নতুন কোনো কিছু? আমার কাছে মনে হয় এরকম কোনো কিছু। আমরা তো সেদিকে যাব না, কিন্তু আমরা যদি আমরা যদি কয়েকজন উপদেষ্টা, মানে ছাত্রদের মধ্য থেকে যারা উপদেষ্টা হয়েছেন, তাদের বক্তব্যের দিকে যদি একটু নজর দিয়ে টরিক, আপনি খেয়াল করবেন যে ইভেন প্রধান উপদেষ্টার যিনি ব্যক্তিগত সহকারী হয়েছেন মাহফুজ আব্দুল্লাহ, এবং আরো একাধিক, সম্ভবত নাহিদ এবং কেউ কেউ, তারা যে কথাটি বলার চেষ্টা করেছেন যে ৭১-এর যে সংবিধান, ৭২-এর যে সংবিধান, ৭২-এর সংবিধান আসলে মানে জাতীয় ঐক্যমতকে ধারণ করেনি। এটি অবশ্যই একটি বিকৃত ব্যাখ্যা তারা দিচ্ছে, এবং সেই বিকৃত ব্যাখ্যাকে ধরেও মানে বিষয়টি ব্যাখ্যা, আমি একটা, আমার কাছে একটা ব্যাখ্যা আছে, আপনি বলেন প্রশ্নটা। সেই বিকৃত ব্যাখ্যা ধরে সংবিধানকে আসলে মানে ৭২-এর মুখোমুখি করে দেওয়া, ৭২-এর বাইরে নিয়ে আসা, তারই একটি অংশের হয়ে কাজ করছেন কিনা আলী রিয়াজ, বা সেটি করার জন্যই আলী রিয়াজকে সেখানে রাজনীতিকরণ করার জন্য আলী রিয়াজকে কমিশনের চেয়ারম্যান করা হয়েছে কিনা, এরকম একটি ভাবনাও কিন্তু অনেকের মনে তৈরি হয়েছে। এ বিষয়ে আপনার কি মনে হয়? আমি সেই আলোচনাটা দেখেছি, তার বক্তব্যটা শুনেছি। আলী রিয়াজ তখন ছিলেন, বাংলাদেশে গিয়েছিলেন। মাহফুজ, ওই ছেলেটার নাম মাহফুজ, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা নিযুক্ত হয়েছেন, চিটাগাঙ্গের ছেলেটা, ওর বক্তব্যটাও শুনেছি। প্রশংসা করতে হয়, অবশ্যই একটা ধারণা আছে, ইয়াং ছেলে, তার একটা চিন্তা ভাবনাগুলো আমি প্রশংসা করি। সেখানে যে বক্তব্যের প্রধান যে জায়গাটা হচ্ছে যে ৭০ সালের নির্বাচন বা ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন যেটা আছে ৭১-এর, সাম্য, মৈত্রী, স্বাধীনতা। তাহলে সাম্য, মৈত্রী, স্বাধীনতা হচ্ছে ৭১-এর ডিক্লারেশন, ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন। সেটার ভিত্তিতে ৭২-এর সংবিধানটা রচিত হয় নাই। ৭২-এর সংবিধানটা রচিত হয়েছে হচ্ছে আওয়ামী লীগের যে গঠনতন্ত্র, আওয়ামী লীগের যে রাজনৈতিক নীতি, যে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধনতন্ত্র, সমাজতন্ত্র, এই ৪ নীতির ভিত্তিতে বাংলাদেশের সংবিধান লিখিত হয়েছে। যেহেতু ৭০ সালের নির্বাচনের ম্যান্ডেটটা সেটার পক্ষে ছিল না, সেই কারণে ৭২-এর সংবিধানের যে নীতিমালাগুলো গ্রহণ করা হয়েছে, যে কাঠামোতে তৈরি হয়েছে, এটার সাথে এটা সঙ্গতিপূর্ণ না, সাংঘর্ষিক। কারণ ওই ম্যান্ডেটটা নেওয়া হয় নাই, এই কারণে মানুষ ৩০ লক্ষ মানুষ রক্ত দেন, এই কথাটা বলা হচ্ছে। এটা যদি সত্য হয়, তাহলে এই যে ৫ই আগস্টের ৫ই অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানের কথা যদি বলা হয়, জুলাই অভ্যুত্থান কিসের ম্যান্ডেট নেওয়া হয়েছিল? আমি যদি প্রশ্ন করি, জুলাই অভ্যুত্থান ছিল কোটা সংস্কার আন্দোলন। সেই কোটা সংস্কার থেকে হয়তো শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার পতন ঘটাইতে হবে, শেখ হাসিনাকে সরে যেতে হবে, এটাই দাবি ছিল, একটা দাবি ছিল, অন্য কোনো দাবি ছিল না। কিন্তু এই দাবির মধ্যে সকল দল ছিল। ছাত্র জনতার অভ্যুত্থান বলা হয়, এই ছাত্র কত শতাংশ ছিল, জনতা কত শতাংশ ছিল, গার্মেন্টস শ্রমিক কত শতাংশ, রিক্সা, পুলিশ, সবাই কি কত, সেটা তো কোনো আমাদের কোনো গবেষণা হয় নাই। তারপরে মোটা দাগে যে গবেষণা হয়, পরিষ্কার তথ্য আছে যে শ্রমিক এবং জনতা এবং ছাত্রদের অংশগ্রহণ ছিল, এবং জনতা এবং শ্রমিকের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের, ডান, বাম, মধ্য, ইসলাম সবাই ছিল। তাহলে প্রত্যেকের রাজনৈতিক কিন্তু আলাদা আলাদা বক্তব্য আছে। বিএনপির একটা বক্তব্য আছে, জামাত ইসলামের বামপন্থীদের বক্তব্য আছে, মধ্যপন্থীদের বক্তব্য আছে। সেই বক্তব্য কি জুলাই অভ্যুত্থান ধারণ করে? ওখানে কোনো পরিষ্কার বক্তব্য ছিল না। যদি ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশনকে নতুন সংবিধান রচনার ভিত্তি ধরা হয়, তাহলে ৫ই জুলাই অভ্যুত্থানের আমাদের বিতর্কের ভিত্তিটা আসলে কি হবে? সেখানে কি নতুন সংবিধান লেখার কোনো ভিত্তি ছিল? জনগণকে এটাকে সমর্থন দিয়ে রক্ত দিয়েছিল, জনগণকে এই জন্য রাজপথে গিয়েছিল, সে কারণে যায় নাই। তাহলে এই যুক্তি দিয়ে যদি সংবিধান পুনর্লিখনের রাষ্ট্রীয় ৪ মূলনীতিকে পরিবর্তন করতে চায়, তাহলে প্রশ্ন আছে, রাষ্ট্রীয় ৪ নীতি পরিবর্তন হবে কি হবে না সেটা নিয়ে কথা হতে পারে, সেখানে কি যুক্ত হবে সেটা আলোচনা হতে পারে, কিন্তু যে যুক্তিতে বলা হচ্ছে সেই যুক্তিটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। এই যুক্তিতে যদি ৭০-এর নির্বাচন এবং ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশনকে ভিত্তি করে যদি ৭২-এর সংবিধানকে অস্বীকার করা হয়,
পুনর্লিখনের প্রয়োজন হয়, তাহলে জুলাই অভ্যুত্থানের মধ্যে কোনো স্পষ্ট স্বীকৃতি ছিল না। জুলাই অভ্যুত্থানের এবং জুলাই অভ্যুত্থানের কোনো ম্যান্ডেট নাই যে সংবিধান পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে, কোনো ম্যান্ডেট কিন্তু এই অভ্যুত্থানের বা এই আন্দোলনে নাই। প্রধান বিষয় সাগর ভাই আরেকটি, যে এই যে সংবিধান পুনর্লিখন, কোন রাজনৈতিক দল কি এই দাবি করেছে? আমি বিএনপির আইনজীবীদের বক্তব্য শুনো, তারাও এই কথা বলেছে যে আমাদের সংবিধানে অনেক সমস্যা আছে, এই সংবিধানে অনেক রিভাইজ দরকার, পরিবর্তন দরকার, সংশোধন দরকার। কিন্তু আজ পর্যন্ত আমি কোন রাজনৈতিক দলের ক্রিয়াশীল প্রধান রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ধরনের কোন স্পষ্ট বক্তব্য বা যুক্তি হাজির করা হয় নাই যে এই কারণে এই সংবিধানটা পরিবর্তন করতে হবে, নতুন করে লিখতে হবে। এটা হচ্ছে প্রশ্ন। যাক, আমরা এই জায়গাটায় থামবো। দর্শক, আমরা আসলে কথা বলছিলাম যে বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে এবং সেই কমিশনের কয়েকদিন যেতে না যেতে একজন চেয়ারম্যানকে পরিবর্তন করা হয়েছে, এবং পরিবর্তনটি করা হয়েছে সেখানে একটি মৌলিক বিষয় দেখার বিষয় আছে। কারণ প্রথম যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি একজন আইনজ্ঞ, তিনি আইনের দৃষ্টিকোণ থেকে তার সংস্কারের কর্মকাণ্ড পরিচালনা বা পরামর্শ গ্রহণ পরিমার্জন তিনি হয়তো বিষয়টা সেভাবে দেখতেন। তার জায়গায় আনা হয়েছে যাকে, তিনি আসলে রাজনীতি বিজ্ঞানের শিক্ষক এবং তার একটি রাজনৈতিক দর্শন আছে এবং সংবিধান নিয়ে তার একটি রাজনৈতিক বক্তব্য আছে। ফলে সঙ্গত কারণে আমাদের মনে একটি প্রশ্ন যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কারটিকে আসলে তারা আইনি কাঠামোর মধ্যে রাখতে চান, বিশেষ করে সংবিধানের যে সংস্কার, সেই সংস্কারটিকে কি তারা আইনি কাঠামোর মধ্যে রাখতে চান, নাকি বিশেষ কোন রাজনীতিকে সেখানে প্রতিষ্ঠিত করতে চান, কোন রাজনীতিকে সন্নিবেশিত করতে চান, এবং সেই রাজনীতিটি আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের সঙ্গে এক সাংঘর্ষিক, এবং 1972 সালের যে সংবিধান, আমরা নিজেরাও যেটিকে দাবি করি যে 72-এর সংবিধানকে আবার পুনঃ প্রতিষ্ঠা করা হোক, এই যে সংবিধান সংস্কার, সেটিকে আবার 72-এর সংবিধানের কে মানে একেবারে বাইপাস করে বা তাকে সরিয়ে দেওয়ার কোনো রাজনীতি সংবিধান করা বা সংস্কার করা কিনা, এই প্রশ্নগুলো আমাদের মনে আছে। প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের মনেও যদি এই বিষয়ে কোনো বক্তব্য থাকে, মতামত থাকে, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে পারেন, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এতক্ষণ আমার সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন ডক্টর মঞ্জুরি খোদা টরি। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, লেখক, বিশ্লেষক। বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি গবেষণা করেন, শিক্ষা নিয়ে গবেষণা করেন এবং বিশ্লেষণ করেন। টরিক, অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম। বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকে আমরা নজর রাখবো এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে এভাবে কথা বলবো। অনেক ধন্যবাদ টরিক, সময় দেওয়ার জন্য। এবং দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।